আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া শত শত কোটি ডলারের সহায়তা ফেরত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যদের বার্ষিক সমাবেশ কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এই কথা বলেছেন তিনি। ৩ বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ থামাতে বেশ তৎপর ট্রাম্প। এ নিয়ে এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের কর্তা ব্যক্তিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন কলে কথাও বলেছেন তিনি। তবে যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আক্রমণাত্মক কথাও বলেছেন ট্রাম্প। এরই মধ্যে এবার ইউক্রেনকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দেওয়া সহায়তার অর্থ ফেরত নেওয়ার প্রসঙ্গে কথা বললেন ট্রাম্প। শনিবারের সম্মেলনে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কাজ করছে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করছে, আমি সহায়তার অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনকে ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউরোপ, তারা তাদের অর্থ ফেরত পাবে। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো শর্তে ইউক্রেনকে অর্থ দেয়নি, তাই তিনি চান যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থের বিনিময়ে ইউক্রেন যেন কিছু একটা দেয়। যুক্তরাষ্ট্র তাদের কাছে বিরল খনিজ সম্পদ ও জ্বালানি তেল বা যে কোনো কিছু যাচ্ছে। সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন ট্রাম্প। প্রস্তাবে যুদ্ধের সময় ওয়াশিংটন কিয়েভকে যে সামরিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে 50,000 কোটি মার্কিন ডলারের খনিজ সম্পদের মালিকানা চান ট্রাম্প। তার আশা এই প্রস্তাবটি দ্রুতই মেনে নেবেন ভলোদিমির জেলেনস্কি। তবে ওই প্রস্তাব নাকচ করেছেন জেলেনস্কি। গত বুধবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে সামরিক সহায়তা পাঠিয়েছে তা ট্রাম্প যেই পরিমাণ অর্থ ফেরত চাইছেন তার থেকে অনেক কম। এরপর ট্রাম্প তাকে স্বৈরশাসক আখ্যা দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি নিশ্চিত করতে জেলেনস্কিকে দ্রুত সরে যেতে হবে অথবা তিনি তার দেশ হারাবেন। ইসরায়েলের আরও 6 জন জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে এদিনই 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাসের বারবার চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গতকাল যেসব সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত 25 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। সর্বশেষ শনিবারের মুক্তির ঘটনার মঞ্চে দেখা যায় এক জিম্মি হামাস যোদ্ধাদের কপালে চুমু খাচ্ছেন, যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। আর এই বিষয়টিকেই অপমানজনক বলে দাবি করছে ইসরায়েল। এদিকে শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হামাস প্রস্তুত রয়েছে বলে সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সব ধাপ বাস্তবায়নে হামাসের আন্তরিকতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ 42 দিনের। এই সময়ে মোট 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাস বলেছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন। হামাসের অভিযোগ, ইসরায়েল সরকারের চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছে না। আগামী 1 মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। এর আগেই হামাস ও ইসরায়েলের আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায় নিয়ে ঐক্যমতে পৌঁছানোর কথা। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলল হামাস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র সদস্য বাসেম নাইম এই অভিযোগ করেন। বাসেম নাইম বলেন, আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাবার বার্তা দেওয়া হচ্ছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস প্রতিশ্রুতিবদ্ধ, চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলা হয়েছে এমনটাই জানান বাসেম নাইম। হামাসের এই নেতার অভিযোগ, ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে। চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর থাকার মেয়াদকালে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিশ্রুতি মেনে পর্যাপ্ত মানবিক সহায়তা গাজায় ঢুকতে দেওয়া হয়নি। নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখা হয়েছিল। এছাড়া শনিবার হামাস চুক্তির শর্ত মেনে ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, কিন্তু ইসরায়েল ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় পাঠায়নি। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সামরিক যানের ভেতর থেকে ওই ২ শিশুর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। এর মধ্যে এক শিশুকে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে ইসরায়েলি সেনারা। আল জাজিরা জানিয়েছে, নিহত শিশুদের একজন হচ্ছেন আইমান নাসের আল হাইমুনে। ১২ বছর বয়সী এই শিশু হেব্রনে নিহত হন এবং ১৩ বছর বয়সী রিমাস আল আমৌরি জেনিন গভর্নেটরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা বার্তা সংস্থা নিশ্চিত করেছে। আল হাইবনের ওপর এমন সময় গুলি চালায় যখন সে হেব্রনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিল। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে আল আমরিকে পেটে গুলি করা হয় এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। ডিফেন্স ফর চিলড্রেন্স ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনীর কাছে ফিলিস্তিনি শিশুদের জীবনের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই নেই এবং পরিকল্পিত দায় মুক্তির অর্থ হচ্ছে তারা কোনো ধরনের পরিণতির সম্মুখীন হবে না। ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুস তুলকারেম জেনিনের রাতের আধার সহ বেশ কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরে বড় আকারের অভিযান চালাচ্ছে এবং এর মধ্যেই বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এদিকে গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,৩৩০ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭ জনের লাশ উদ্ধার করেছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলা বর্ষণে গত ৪৮ ঘণ্টায় ২ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও অ্যাটাক ড্রোন লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী। একাধিক বার্তা সংস্থার বরাত দিয়ে আল আরাবিয়ার খবরে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ফাইটার জেট ও একটি MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, মিসাইলগুলো টার্গেটে আঘাত হানতে পারেনি। ওই কর্মকর্তারা জানিয়েছে, হুথিদের আক্রমণাত্মক পদক্ষেপের জবাব কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ সর্বপ্রথম এই হামলার বিষয়ে রিপোর্ট করে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই তাদের প্রথম মেয়াদের একেবারে শেষের দিকে হুথিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। ওই সময় ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেছিলেন, মিত্রদের সাথে মিলে হুথিদের সামর্থ্য ক্ষয় করতে চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র, যাতে লোহিত সাগর ও আশেপাশের এলাকায় হুথিরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিংবা বেসামরিক লোক কিংবা কোনো স্বার্থের ওপর আঘাত হানতে না পারে। ২০২৩ সালে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগর ও আশেপাশের এলাকায় শতাধিক বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ। এসব জাহাজ ছিল ইসরায়েল ও তাদের মিত্রদের। এরপর হুথিদের দমন করতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথ অভিযান চালালেও সংগঠনটি নিবৃত হয়নি। তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবার পর হুথিরা হামলা বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে, যাতে বাগদাদ দেশটির কুর্দি অধ্যুষিত অঞ্চলকে তেল রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দেয়। অন্যথায় ইরানের মতো ইরাকেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ বিষয়ে জ্ঞাত ৮টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের তেল রপ্তানি পুনরায় শুরু হলে ইরানের তেল রপ্তানি কমে যাবে। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, যে কারণে ওয়াশিংটন চায় কুর্দিস্তানের তেল রপ্তানি আবার শুরু হোক। যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির পারমাণবিক অস্ত্র উন্নয়নকে ধীর করতে চায়। এজন্য তারা ইরানের তেল রপ্তানি রাজস্ব বন্ধ করতে চায়।
এর আগে গত সোমবার ইরাকের তেল মন্ত্রী আকস্মিকভাবে ঘোষণা দেন আগামী সপ্তাহ থেকে কুর্দিস্তান থেকে তেল রপ্তানি পুনরায় শুরু হবে। বাগদাদ, ওয়াশিংটন ও ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে রয়টার্সের সঙ্গে কথা বলা 8টি সূত্র জানিয়েছে, নতুন মার্কিন প্রশাসনের ক্রমবর্ধমান চাপই সোমবারের ঘোষণার মূল চালিকা শক্তি। কুর্দিস্তান থেকে প্রতিদিন 3 লাখ ব্যারেল জ্বালানি তেল তুরস্ক হয়ে বৈশ্বিক বাজারে প্রবেশ করত, কিন্তু 2 বছর ধরে তা বন্ধ আছে। আবার সেটি শুরু হলে এই অঞ্চল থেকে তেল রপ্তানির ক্ষেত্রে প্রায় 2 বছর ধরে চলা বিরোধের অবসান ঘটাবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান তার প্রতিবেশী ও মিত্র ইরাককে নিজের অর্থনীতি সচল রাখার গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করে। তবে বাগদাদ একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, আবার অন্যদিকে ইরানেরও ঘনিষ্ঠ অংশীদার। এ কারণে বাগদাদ ট্রাম্পের তেহরানকে চাপে রাখার নীতির মাঝে পড়ে বিব্রত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। ট্রাম্প চান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যেন ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করেন। গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনুরোধে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক 5টি বেসরকারি ব্যাংকের ডলারের লেনদেনের সুযোগ বন্ধ করে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।